প্রিয় দর্শক, খবরের প্রথমেই দেখে নেব আজকে 30টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। প্রকৃতির রুদ্ররোষে নেপাল, পাশে আছি, বলেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস। হরপাবানে ভাসবে উত্তরপ্রদেশ, বিহারও, নেপালের বিপর্যয়ের পরে মুখ্যমন্ত্রীকে ফোন শাহর। শিকলবন্দি মানসিক ভারসাম্যহীন ভাইকে জুতো পেটা, মালদহ মেডিকেলে অমানবিক দৃশ্য। পড়তে না বসায় বকাবকি মায়ের, শটান পুলিশের কন্ট্রোল রুমে ফোন কিশোরীর। তারপর বীরভূমের ট্রেন্ডিং কাজল মডেল, অনাস্থার আগেই রাজনগরে পঞ্চায়েত সভাপতির পদত্যাগ অনুব্রত ঘনিষ্ঠর। কংগ্রেস নেতা ও ছেলে খুনে বড় মোড়, ভিনরাজ্যে নাকাশিপাড়া পুলিশের জালে 2 সুপারি কিলার। বারুইপুরে বিজেপি কর্মী খুনে সিবিআই তদন্তের দাবি পরিবারের, কেন খুন বিস্ফোরক দাবি 2 মেয়ের। ফের মালদহ, পৃথক অভিযানে মোট 5 বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল পুলিশ, পাকড়াও ভারতীয় এক দালালো। আন্দোলনের আবাসনে অগ্নিকাণ্ডে মৃত 1, ধোঁয়ায় অসুস্থ কয়েকজন, 1 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে। মালদহ মেডিকেল কলেজে একদিনে 10 নবজাতকের মৃত্যু, শুধু আগস্টেই প্রাণ গিয়েছে 60 শিশুর। অভিযান নার্সিংহোমগুলিতেও। খোলা বাজারে নিত্যপণ্যের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি রুখতে রেশন দোকানকে বহুমুখী পরিষেবা কেন্দ্র করার প্রস্তাব ডিলারদের। ককরোচদের জন্য প্রস্তুত থাকুন, সিজেপির পোস্ট জানালো পূরণ না হওয়া 3 দাবি নিয়ে দিল্লিতে 5ই সেপ্টেম্বরের মিছিল হবে। ইন্ডিয়া গেটে কি কর্মসূচি হবে, দিনক্ষণ স্থির হলেও মিছিলের পথ ঘিরে টানাপোড়েন। দিল্লি পুলিশের দাবি অনুমতি চায়নি সিজেপি। ইরানের সঙ্গে ব্যবসার জের, 4 ভারতীয় সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি ট্রাম্প প্রশাসনের, তালিকায় ভারতের 3 জন নাগরিকও। 2 বিচারপতির তরজা, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধানের বিরুদ্ধে সূর্যকান্তকে চিঠি দিলেন সুপ্রিম কোর্টের এক বিচারপতি। বাড়ি থেকে নগদ গয়না মিলিয়ে চুরি 50 লক্ষ, আইফোন উপহার প্রেমিকাকে, অসমের যুবক ধরা পড়লেন গুজরাটে। লোহার রড এফোর করে দিল যাত্রীদের, দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে থাকা যাত্রীবাহী বাসের, তেলেঙ্গানায় মৃত 6। ঝড় বৃষ্টি চলবে দক্ষিণের জেলাগুলিতে, রয়েছে ভারী বর্ষণ এবং বজ্রপাতের সতর্কতা। কোথায় কেমন থাকবে আকাশ, উত্তরে কি পরিস্থিতি? ট্রাকের পেছনে গাড়ির ধাক্কা, মৃত্যু হলো উত্তরপ্রদেশের ইউটিউবার ও তার মায়ের। মহাকাল মন্দিরে যাওয়ার পথে দুর্ঘটনা। এবার কলকাতা পুরসভায় সনাতনী মেয়র, বলছেন পুরভোটের ইনচার্জ সুকান্ত মজুমদার। রাজ্যের 4000-এর বেশি স্কুল পড়ুয়া শূন্য, বহু স্কুলে মাত্র 1 শিক্ষক, চাঞ্চল্যকর রিপোর্ট কেন্দ্রীয় সংস্থার। জল খাবি আয়, শিশুকে ডেকে যৌন হেনস্থা পৌরের, গড়ফার ঘটনায় শোরগোল। দোলাচলে 20 এনসিপিআই সাংসদের পদ, সুপ্রিম নোটিশের পর সুদীপ কাকুলিদের জবাব তলব লোকসভার স্পিকারের। অ্যাপ বাইকে বাড়ির পথে, মাঝপথেই সব শেষ। বাগুইয়াটিতে লরির ধাক্কায় মৃত্যু বৃদ্ধের। যাদবপুর 8 বিতে বন্দে মাতরম গাইতে যাবেন শুভেন্দু। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছে এক এক করে বিস্তারিত খবর নিয়ে। প্রকৃতির রুদ্ররোষে নেপাল, হিমালয়ের কোলের দেশে মেঘভাঙা বৃষ্টি তৎসহ হরপাবানে এখনো পর্যন্ত ঘোষিত মৃত 19, নিখোঁজ 105 ভারতীয় সহ 400 কৈলাস যাত্রী। এই অবস্থায় ফোন করে দুর্যোগে মৃতদের প্রতি শোক প্রকাশ করার পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহকে সাহায্যের আশ্বাস দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলের পোস্টে মোদী লিখেছেন, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহর সঙ্গে কথা বলেছি, নেপালে বন্যায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছি। এই কঠিন সময়ে ভারতের জনগণ নেপালের ভাই বোনেদের পাশে রয়েছে। মোদী আরো লিখেছেন, নেপালকে সম্ভাব্য সব ধরনের মানবিক সহায়তা দিতে ভারত প্রস্তুত। উদ্ধার ও ত্রাণ কার্য নিয়ে আমাদের দলগুলি নিবিড়ভাবে সমন্বয় করছে প্রতিবেশী দেশের প্রশাসনের সঙ্গে। সূত্রের খবর, বিপর্যয়ের সূত্রপাত চীনের তিব্বতে, সেখান থেকে বন্যার জল প্রবেশ করে নেপালের রসুয়া জেলায়। কাঠমান্ডু থেকে প্রায় 125 কিমি দূরে অবস্থিত এই জেলার ওপর দিয়ে বয়ে গিয়েছে ভোটেকোশি নদী। বুধবার সকাল থেকেই আচমকা নদীর জলস্তর বৃদ্ধি পেতে থাকে। এরপরই চীন সীমান্তবর্তী ওই জেলায় ওই হরপাবান নামে আকস্মিক ভয়াবহ বন্যার জেরে রীতিমতো ধ্বংসযজ্ঞ চলে রসুয়া জেলায়। ভোটেকোশি নদীর জলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে চীন সীমান্তবর্তী তিমুর ও স্যাফ্রুবেসি এলাকা। সেখানে বহু ঘরবাড়ি, যানবাহন ভেসে গিয়েছে। জলের তোড়ে ভেসে গিয়েছে একটি সেতুও। মুগলিন এলাকা সহ ত্রিশূলী নদীর তীরবর্তী বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে নেপালি প্রশাসন। চীনের সংবাদ সংস্থা সিনহুয়ার খবর অনুযায়ী হরপাবানে ক্ষতিগ্রস্ত হয়েছে তিব্বতের গাইরং প্রদেশ সহ বহু এলাকা। হতাহতের সংখ্যাও বহু, কিন্তু কি কারণে এই হরপাবান তা এখনো স্পষ্ট নয়। নেপালের বন্যা পূর্বাভাস বিভাগ জানিয়েছে যে রসুয়ায় ভারী বৃষ্টির জেরে এই বিপর্যয় ঘটেছে, এমন সম্ভাবনা কম। ফলে তিব্বত থেকে জল নেমে আসার বিষয়টি প্রকট। পাশাপাশি হিমবাহের জলাধার থেকে ভেঙে হঠাৎ জল নেমে আসা বা
গ্লেসিয়াল লেক আউটব্লাস্ট, ফ্লাড এবং সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে নেপালি সংবাদ মাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট। নেপাল পর্যটন বোর্ডের তথ্যানুযায়ী বন্যা দুর্গত এলাকা থেকে অন্তত 384 জন পর্যটক নিখোঁজ। তাদের মধ্যে 291 জন বিদেশি এবং 93 জন নেপালি নাগরিক। কর্মকর্তারা জানিয়েছেন বিদেশিদের মধ্যে 105 জন ভারতীয় নাগরিক রয়েছেন। অন্যদিকে রাসুয়া জেলায় নেপাল পুলিশের অন্তত 26 জন আধিকারিক এখনো নিখোঁজ। পাশাপাশি খোঁজ মিলছে না নেপালি আধা সেনার কমপক্ষে 7 জন জওয়ানেরও। নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মোগলিন এলাকা সহ ত্রিশূলী নদীর তীরবর্তী বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে নেপালি প্রশাসন। ভয়াবহ এই দুর্যোগে উদ্বিগ্ন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। তিনি জানিয়েছেন, বিপর্যয় মোকাবিলায় নেমে পড়েছে দুর্যোগ ব্যবস্থাপনা, চিকিৎসক দল, স্কাউট, রেড ক্রস। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে অতিরিক্ত অ্যাম্বুলেন্স ও চিকিৎসা কর্মীদের পাঠানো হচ্ছে। হরপাবানে বিপর্যস্ত নেপাল, হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। প্রকৃতির সেই রুদ্ররোষ কি থাবা বসাবে ভারতেও? আতঙ্ক বাড়ছে। এহেন পরিস্থিতিতে বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিপর্যয় সামাল দিতে বিহারের প্রশাসন কতটা প্রস্তুত রয়েছে সেই নিয়ে আলোচনা হয়েছে দুজনের মধ্যে। উল্লেখ্য, প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল নেপালে ত্রাণ পাঠাতে চলেছে ভারত। জানা গিয়েছে, এই বিপর্যয়ের সূত্রপাত চীনের তিব্বতে। সেখান থেকে বন্যার জল প্রবেশ করে নেপালের রসুয়া জেলায়। কাঠমান্ডু থেকে প্রায় 125 কিমি দূরে অবস্থিত এই জেলার ওপর দিয়ে বয়ে গিয়েছে ভোটেকোশি নদী। বুধবার সকাল থেকেই আচমকা নদীর জলস্তর বৃদ্ধি পেতে থাকে। এরপরই চীন সীমান্তবর্তী ওই জেলায় এই হরপাবান নামে ভয়ঙ্কর বিপর্যয়ে ইতিমধ্যেই 17 জনের মৃত্যুর খবর মিলেছে। ইতিমধ্যেই বিহারে জারি হয়েছে হাই অ্যালার্ট, কারণ নেপাল থেকে বয়ে আসা গন্ডক, কোশি সহ একাধিক নদী বিহারে ঢোকে। গন্ডক নদীর জলস্তর হু হু করে বেড়েছে। বিহারের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। মুখ্য সচিব এবং ডিজিপি ক্রমাগত নজর রাখছেন পরিস্থিতির দিকে। সতর্ক করা হয়েছে স্বাস্থ্য দপ্তরকেও। আমজনতাকে আতঙ্ক না ছড়াতে নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। এহেন পরিস্থিতিতে বিহারের খবর নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ফোনে তিনি বিহারের মুখ্যমন্ত্রীকে জানান, পরিস্থিতি সামাল দিতে কেন্দ্র সর্বতোভাবে সাহায্য করবে বিহারকে। একই সঙ্গে বিহার সরকারকেও প্রস্তুত থাকতে বলেছেন শাহ। ইতিমধ্যেই বিহারের নদীতে জল বাড়ছে, সরানো হচ্ছে আমজনতাকে। নেপাল পর্যটন বোর্ডের তথ্যানুযায়ী বন্যা দুর্গত এলাকা থেকে অন্তত 384 জন পর্যটক নিখোঁজ। তাদের মধ্যে 291 জন বিদেশি এবং 93 জন নেপালি নাগরিক। কর্মকর্তারা জানিয়েছেন, বিদেশিদের মধ্যে 105 জন ভারতীয় নাগরিক রয়েছেন। ইতিমধ্যেই বিদেশ মন্ত্রকের তরফ থেকে হেল্পলাইন চালু করা হয়েছে নেপালে আটকে পড়া ভারতীয়দের জন্য। নেপালের পাশে থাকার বার্তা দিয়েছেন মোদীও। অন্যদিকে বিহারের পাশাপাশি উত্তরপ্রদেশেও হাই অ্যালার্ট জারি রয়েছে। শিকলে বেঁধে টানতে টানতে মানসিক ভারসাম্যহীন ভাইকে নিয়ে যাচ্ছেন দাদা। চলছে জুতো খুলে মারধর। এমনই অমানবিক দৃশ্যের সাক্ষী রইল মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতাল। মানসিক ভারসাম্যহীন ওই যুবক পুরাতন মালদহের মহিষ বাথানি এলাকার বাসিন্দা। পরিবারের দাবি, সে জন্ম থেকে মানসিক ভারসাম্যহীন। চিকিৎসার জন্য তাকে রাঁচিতেও নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু লাভ হয়নি। চোখের আড়াল হলেই যুবক নিরুদ্দেশ হয়ে যায়। 7 বছর আগে 10 দিন সে নিরুদ্দেশ ছিল। এরপর থেকে পরিবারের লোকজন তাকে চোখে চোখে রাখেন। সোমবার প্রতিবন্ধী শংসাপত্রের জন্য চিকিৎসককে দিয়ে পরীক্ষা করাতে যুবককে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন। 19 আগস্টেও গিয়েছিলেন, কিন্তু সেদিন ওই যুবক পালিয়ে যায়, তাই পরীক্ষা করানো যায়নি। এদিন যেন পালিয়ে যেতে না পারে সেজন্য যুবককে শিকলে বেঁধে রাখা হয় বলে জানান পরিবারের লোকজন। সোমবার দুপুরে তাকে শিকলে বেঁধে টানতে টানতে মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রশাসনিক ভবনে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু কোনোভাবেই তাকে নিয়ন্ত্রণে আনা যায়নি। বিরক্ত হয়ে জুতো খুলে মানসিক ভারসাম্যহীন ভাইকে মারধর করেন দাদা। পাশে দাঁড়িয়েছিলেন যুবকের দিদি, তিনি প্রতিবাদ করেননি। মর্মান্তিক ঘটনাটি দেখে ছুটে যান হাসপাতালের এক কর্মী। তিনি পরিবারকে বুঝিয়ে শান্ত করেন। পরে যুবককে এক জায়গায় বসিয়ে শান্ত করে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান, বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে উপযুক্ত পদক্ষেপ করা হয়েছে। ওই পরিবারকে নিরস্ত করার পাশাপাশি প্রতিবন্ধী শংসাপত্রের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। যুবকের দিদি মান্তেরা বিবি জানান, ছোটবেলা থেকে ভাই মানসিক সমস্যায় ভুগছে। অন্য সময় ওকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় না, কিন্তু এখন নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। এদিক ওদিক চলে যাচ্ছে। বাধ্য হয়ে শিকল দিয়ে বেঁধে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। ডাক্তার দেখানোর পর শিকল খুলে দেওয়া হয়েছে। পড়াশোনায় মনোযোগী হতে স্রেফ বকাবকি করেছিল মা, তার জেরেই সরাসরি পুলিশে ফোন করে বসলো কিশোরী। 112 নম্বরে পুলিশের হেল্পলাইনে অভিযোগ করেন বাবা মা।
অকারণে তাকে মারধর করছেন। খবর পেয়ে ছাত্রীর বাড়িতে পৌঁছায় পুলিশের দল। বেরিয়ে আসে অন্য তথ্য। জানা যায় পড়াশোনা না করায় শাসন করেছিল বাবা মা, তাতেই ফোন করেছে নাবালিকা। বালুরঘাট শহরের ঘটনায় রীতিমতো হতবাক সকলে। এমন বিষয়টি সচেতনতার বৃদ্ধি মনে করলেও যথাযথ ক্ষেত্রে প্রয়োগ করা জরুরি বলেই জানিয়েছে শিশু ও নারী সুরক্ষা কমিটিগুলি। নাবালিকা অষ্টম শ্রেণীর ছাত্রী, বাড়ি বালুরঘাট থানা এলাকায়। জানা গিয়েছে বাড়িতে চরম অত্যাচার চলছে বলে কাঁদো কাঁদো গলায় পুলিশ এমার্জেন্সির 112 নম্বরে ফোন করেছিল ওই ছাত্রী। গুরুত্বপূর্ণ বিষয় দেখে কন্ট্রোল রুম থেকে বালুরঘাট থানার পুলিশকে তৎক্ষণাৎ অবগত করা হয়। কাল বিলম্ব না করে পুলিশ দ্রুত মেয়েটির বাড়িতে পৌঁছয়। বাবা মাকে আধিকারিকরা জিজ্ঞাসা করেন কেন তারা মেয়েকে মারধর করছেন, এতে শাস্তি হতে পারে। আধিকারিকদের থেকে কথা শুনে আকাশ থেকে পড়েন দম্পতি। জানান মারধর নয়, মেয়ে পড়াশোনায় মন দিচ্ছে না, তাতেই বাবা মা হিসেবে যা প্রয়োজন বকাবকি বা শাসন করেছেন মাত্র। তখনই বিষয়টি সামনে আসে, মেয়েটি মিথ্যা অভিযোগ করেছিল। এই ঘটনার পর পুলিশ নাবালিকাকে পড়াশোনার গুরুত্ব প্রয়োজনীয়তার কথা বোঝায়। পাশাপাশি অভিভাবকদেরও বলা হয়েছে এই সময়ে খুব সাবধানে সন্তানদের ট্র্যাকেল করতে হবে। সবাইকে বোঝানোর পাশাপাশি খবর দেওয়া হয়েছে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি থেকেও। এই প্রসঙ্গে নারী ও শিশু সুরক্ষা নিয়ে কাজ করা কর্মী সুরজ দাস বলেন, নাবালিকাদের মধ্যে সচেতনতা গড়ে উঠেছে তা ভালো, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে সব দিক খতিয়ে দেখে তবেই সিদ্ধান্ত নেওয়া উচিত। এদিকে মেয়ের এই কাণ্ডে হতবাক পরিবার, তারা ভাবতেই পারছেন না শাসন করায় মেয়ে পুলিশ ডাকবে। বীরভূম জেলা পরিষদের পর এবার রাজনগর পঞ্চায়েত সমিতি অনাস্থা প্রস্তাবের মুখে ভোটাভুটির আগেই পদত্যাগের পথে হাঁটলেন রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নিবেদিতা সাহা। গত কয়েকদিন আগে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের বিরুদ্ধে অনাস্থা আনা হয়। দলের সদস্যদের অনাস্থার মুখে পড়ে ভোটাভুটির আগেই তাৎপর্যপূর্ণভাবে পদ থেকে ইস্তফা দেন কাজল শেখ। মৃতব্রত শিবিরের এই বিধায়কের হঠাৎ ইস্তফায় রীতিমতো ঝড় ওঠে রাজ্য রাজনীতিতে। এবার বীরভূমের রাজনীতিতে সেই ঘটনারই পুনরাবৃত্তি। কাজলের মতোই এবার একই পথে হাঁটলেন রাজনগর পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি। চিঠিতে নিবেদিতা উল্লেখ করেছেন তার একমাত্র সন্তান 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থী, তাকে দেখভালের জন্য বিশেষ সময় প্রয়োজন। সোমবারই রাজনগর পঞ্চায়েত সমিতির 15 জন সদস্যের মধ্যে তৃণমূলের 9 জন সদস্যের স্বাক্ষর করা অনাস্থা প্রস্তাব সিউড়ির সদর মহকুমা শাসকের কাছে জমা পড়ে। তার পরের দিন অর্থাৎ মঙ্গলবার নিজের পদত্যাগপত্র জমা দেন নিবেদিতা। তার জমা দেওয়া চিঠিতে ব্যক্তিগত কারণ দেখিয়ে সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করা হয়েছে। চিঠিতে নিবেদিতা উল্লেখ করেছেন তার একমাত্র সন্তান 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থী, তাকে দেখভালের জন্য বিশেষ সময় প্রয়োজন। সেই কারণেই সভাপতির দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়ার আবেদন করেছেন তিনি। একই সঙ্গে সরকারি নিয়ম ও বিধি মেনে দ্রুত পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য মহকুমা শাসকের কাছে আবেদন জানিয়েছেন। চিঠিতে ব্যক্তিগত কারণের উল্লেখ থাকলেও রাজনৈতিক মহলের দাবি এর পেছনে বিজেপির বড় একটা ভূমিকা রয়েছে। যদিও অনাস্থা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ভোটাভুটি হলে হার নিশ্চিত বুঝেই আগাম পদত্যাগের পথে নিবেদিতা সাহা হেঁটেছেন বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের। যদিও সরকারি নিয়ম মেনে তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে কি না তা এখনো স্পষ্ট নয়। পদত্যাগ গ্রহণ হলে অনাস্থা প্রস্তাবের পরবর্তীতে আর তলবি সভা ডাকার প্রয়োজন হবে না বলেও জানা গিয়েছে। সেক্ষেত্রে এসডিও বা বিডিওর তত্ত্বাবধানে সমিতির সদস্যদের তরফে সর্বসম্মতিক্রমে নতুন সভাপতি মনোনীত করা হবে, অথবা সদস্যদের মধ্যে ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হবেন নতুন সভাপতি। নাগাশিপাড়ায় কংগ্রেস নেতা এবং তার ছেলেকে খুনের ঘটনায় বড় সাফল্য পুলিশের। জোড়া খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে 2 সুপারি কিলারকে গ্রেপ্তার করল নাগাশিপাড়া থানার পুলিশ। ধৃত দুজনকে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ওড়িশা এবং কর্ণাটক থেকে গ্রেপ্তার করা হয় বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। জোড়া খুনের নেপথ্যে কার নির্দেশ ছিল, ঘটনায় কারা কারা জড়িত, সমস্ত জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। গত 15ই আগস্ট রাতে নদিয়ার নাকাশিপাড়ায় নৃশংসভাবে খুন করা হয় কংগ্রেস নেতা আনিসুর রহমান এবং তার ছেলে আবু সুফিয়ানকে। ধৃত দুজনের নাম জাহাঙ্গীর শেখ এবং আমিন শেখ। ধৃত জাহাঙ্গীরকে ওড়িশার গিরিধারীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমিন শেখকে কর্ণাটকের হরনগর থেকে গ্রেপ্তার করা হয় বলে জানা গিয়েছে। নাকাশিপাড়ার কংগ্রেস নেতা ও তার ছেলেকে খুনের ঘটনায় তদন্তে নেমে ধৃত দুজনের নাম উঠে আসে বলে পুলিশ সূত্রে খবর। এরপর তাদের সন্ধানে ভিন রাজ্যে অভিযান চালানো হয়। গ্রেপ্তারের পর দুজনকেই নাকাশিপাড়া থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। খুনের নেপথ্যে কার নির্দেশ ছিল, তাদের সঙ্গে আরো কারা জড়িত এবং সুপারি দেওয়ার বিষয়টি কিভাবে ঘটেছিল, এই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদে খুনের পুরো রহস্যের আরো তথ্য সামনে আসতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। বলে রাখা প্রয়োজন,
গত 15ই আগস্ট রাতে নদিয়ার নাকাশিপাড়ায় নৃশংসভাবে খুন করা হয় কংগ্রেস নেতা আনিসুর রহমান এবং তার ছেলে আবু সুফিয়ানকে। বেথুয়া থেকে গাড়িতে করে বাড়ির দিকে ফেরার সময় রাতের অন্ধকারে খুব কাছ থেকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ। এমনকি মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। স্থানীয় তৃণমূল নেতা জুব্বার শেখ ও তার দলবলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলে পরিবার। সেই ঘটনার তদন্তে বড় সাফল্য পুলিশের। বারুইপুরে বিজেপি কর্মী বাপি প্রামাণিক খুনে সিবিআই তদন্ত দাবি করল মৃতের পরিবার। মৃতের দুই মেয়ের দাবি, ঘটনার মূলে গিয়ে প্রকৃত দোষীদের গ্রেপ্তার করতে হলে পুলিশকে দিয়ে তদন্ত করালে হবে না। অন্যদিকে ধৃত প্রাক্তন বিজেপি নেতা সুজন মণ্ডলের স্ত্রীর দাবি, তার স্বামীকে ফাঁসানো হয়েছে, তিনি নির্দোষ। খুনে প্রাক্তন বিজেপি নেতা সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি 3 জন তৃণমূলের সঙ্গে যুক্ত বলে দাবি। প্রায় 18 বছর বাড়ি ছাড়া ছিলেন বিজেপির আদি কর্মী বাপি। রাজ্যে পালা বদলের পর গ্রামে ফেরেন। এলাকার লোকজন তাকে মান্যতা দিচ্ছিলেন, তাহলে কেন খুন হতে হলো তাকে? বিস্ফোরক দাবি করেছেন তার মেয়েরা। পরিবারের দাবি, তৃণমূল জমানায় প্রভাবশালী নেতারা এলাকা ছাড়া ট্যাংরাবেড়িয়া এলাকায় তারা ফের প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছিলেন। মৃতের পরিবারের দাবি, সেই তৃণমূল নেতারা সুজন মণ্ডল ও কয়েকজন বিজেপি নেতার মাধ্যমে বাপিকে 10 লক্ষ দিয়ে তা নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার প্রস্তাব দিচ্ছিলেন। তবে রাজি হননি বাপি। মৃতের 2 মেয়ে মন্দিরা সর্দার, সোনালী প্রামাণিক জানাচ্ছেন, টাকার প্রস্তাব পাওয়ার পর বাবা সাফ জানিয়ে দিয়েছিলেন তিনি টাকা নেবেন না। যাদের জন্য তিনি দীর্ঘ বছর বাড়ি ভাড়া ছিলেন তাদের সঙ্গে আপোষ করতে পারবেন না। সেই ঝামেলার জন্য এই কাণ্ড বলে মনে হচ্ছে। মৃতের এক মেয়ে বলেন, বাবা বিজেপি করত, তারপর ওদের মধ্যে ঝামেলা, তৃণমূলের লোকও ছিল, তাতেই ওই কাণ্ড। বাবাকে বলা হয়েছিল 10 লক্ষ টাকা নিয়ে ভাগ করে নিতে, কিন্তু বাবা রাজি হননি, রাগ ছিল, তাতেই এই কাণ্ড। পরিবার সিবিআই তদন্তের দাবি করেছে। গ্রেপ্তার সুজন বিজেপির নেতা বলেও অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিজেপি রাজ্য কমিটির সদস্য উত্তম কর বলেন, সুজন মণ্ডল দলের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু তাকে বহিষ্কার করা হয়েছে। এখন দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। পরিবারের সিবিআই দাবি নিয়ে তিনি বলেন, যারা গ্রেপ্তার হয়েছে তারা সবাই তৃণমূল। মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রয়েছে, পুলিশ তদন্ত করছে, সবাইকে গ্রেপ্তার করা হবে, দোষীদের শাস্তি হবে। মঙ্গলবার পুলিশ এবং বিএসএফ এর একটি যৌথ এবং একটি পৃথক অভিযানে হবিবপুর থানা এলাকায় 5 বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছেন বলে খবর। তাদের সাহায্য করা এবং আশ্রয় প্রদানের অভিযোগে এই রাজ্যের এক বাসিন্দাকেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যার দিকে হবিবপুর থানার জাজুইল অঞ্চলের ভবানীপুর এলাকায় 2 জন সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। হবিবপুর থানার পুলিশ বিশেষ সূত্র মারফত তাদের সম্পর্কে তথ্য জানার অভিযান চালায় এবং গ্রেপ্তার করে 2 জনকেই। ধৃতদের মধ্যে একজনের নাম মানিক, তার বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ি থানার চরভুবনপাড়া এলাকায়। দ্বিতীয় জনের নাম রিপন বিশ্বাস, তিনি হবিপুরেরই বৈদ্যপুর অঞ্চলের দাল্লা চরণতলার বাসিন্দা। অভিযোগ, এই দেশে ঢুকে পড়া কয়েকজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে তাদের দেশে পাঠানোর ক্ষেত্রে দালাল হিসেবে কাজ করছিলেন রিপন। অন্যদিকে মঙ্গলবারই হবিবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে আরো 4 বাংলাদেশির সন্ধান পায় পুলিশ এবং বিএসএফ। তারা প্রত্যেকে বেআইনিভাবে ভারতে ঢুকেছিলেন বলে অভিযোগ। ধৃতের নাম মোহাম্মদ মোহারাম আলী, মোহাম্মদ ইয়ামিন হোসেন, মোহাম্মদ জগদল হোসেন এবং মোহাম্মদ সাজিব হোসেন। এদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ি থানা এলাকায়। প্রথম অভিযানে ধৃত বাংলাদেশি নাগরিক এবং ভারতীয়কে বুধবার মালদহ জেলা আদালতে হাজির করানো হয়েছে। অপর অভিযানে ধৃত 4 বাংলাদেশিকে মালদহের হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে।